জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আপাতত দেশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বুধবার বিকেলে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে আলোচনা ও পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে তিনি এসব কথা বলেন। পরিচালক জানান, জাতীয় বার্নে ভর্তি থাকা ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন আর ১৩ জনের অবস্থা গুরুতর। বাকি ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রাখা হয়েছে। অধ্যাপক ডাক্তার নাসির বলেন, বিদেশি বিশেষজ্ঞ ও দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি ১২ ঘন্টা পরপর চিকিৎসকদের বোর্ড বসছে। প্রতিনিধি দল কতদিন বাংলাদেশে থাকবে তা প্রয়োজন ও সমন্বয়ের উপর নির্ভর করবে বলেও জানান বার্ন ইউনিটের পরিচালক। আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আমাদের এখানে এই মুহূর্তে আমাদের গতকাল পর্যন্ত ছিল ১০ জন, তারপরে গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে ১১ জনের মৃত্যু হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত অনেকের পরিচয় শনাক্তে ইতোমধ্যে ৫ পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এছাড়া দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব পরিবারের সহযোগিতা পেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিখোঁজদের শনাক্ত করা সম্ভব হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে। এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, পদ আঁকড়ে থাকতে আসেনি, নিয়োগকর্তা চাইলে সরে যাব। স্থগিত হওয়া এইচএসসির ২ পরীক্ষা একদিন সকালে ও বিকেলে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ২২ তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা ২৪ তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। মহাসচিব বলেন, বিগত ১৫ বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে বৈষম্য করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বৈষম্য দূর করা হবে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু
সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। গত 15 বছরে আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে। এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে, বৈষম্যের দিক দিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন, তাদেরকে কি করে সামনের দিকে আরো টেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কেউ অপরাধী কিনা তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে উত্তরার দিয়াবাড়িতে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে এই আহ্বান জানান তিনি। এ দুর্ঘটনায় আহত বা নিহতদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে সাহায্য করারও আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির নিহত কয়েকটি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। মোনাজাত করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়। পরে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত। এক্ষেত্রে সরকারকে আরও যত্নশীল হবার আহ্বান জানান তিনি। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাইলস্টোন দুর্ঘটনায় আহত নিহত পরিবারকে 50 লাখ টাকা দেওয়ার কথা জানান তিনি। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চাঁদপুরে পদযাত্রায় সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। একই সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে পদযাত্রা সাময়িক স্থগিতের একদিন পর সকালে চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু হয় এনসিপির 23তম দিনের কর্মসূচি। নিহতদের স্মরণে বের করা হয় শোক র্যালি। এরপর শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এতে এনসিপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের কবলে পড়তে দেয়া হবে না। এর আগে সকালে সার্কিট হাউসের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার দাবি করেন তারা। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে উনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। যুদ্ধ বিমান কেনায় যারা দুর্নীতি করেছে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, মাইলস্টোন স্কুলের এত শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারকেই দায় নিতে হবে। আহতদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রের দায় ও জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের কাছে আহতদের বিদেশে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দাবি জানান। এছাড়াও রাজনৈতিক দলের কাছে অনুরোধ করে বলেন, কোনো নেতা হাসপাতালে শোডাউন করতে না গিয়ে অর্থ দিয়ে সহায়তা দিন। লাশ গুমের গুজব সরকারের বিরুদ্ধে চক্রান্ত বলে জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র। কোনো পরিবার যদি তার সন্তানের লাশ খুঁজে না পায় তাহলে ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি। এ সময় 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা দেবার আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় 3 আগস্ট কফিন মার্চ ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। জানানো হয়, ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাকে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দেবার আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছে ইনকিলাব মঞ্চ।
আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে। উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই। জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না। 24 জুলাই পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের পর হোস্টেল ছাড়ছেন শিক্ষার্থীরা। সহকর্মী জাহিদ হোসেন আছেন কলেজ ক্যাম্পাসে, বিস্তারিত জানবো তার কাছে। একটু জাহিদ জানাবেন, সেখানে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে কেউ ক্যাম্পাসে আসছেন কিনা, আপনার কাছে কি তথ্য আছে? ফরহাদ, বিয়োগান্তক যে ঘটনা, সে ঘটনার তৃতীয়তম দিন আজ, এবং নিখোঁজ কোনো শিক্ষার্থী কিংবা নিখোঁজ কারোর খবর নিতে সেটি আজ মূলত কলেজ ক্যাম্পাসে কেউ আসছেন না। আজকে মূলত সেই ভিড়টি হাসপাতালে লক্ষ্য করা গিয়েছে। যদিও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কতজন মরদেহ এখনও নিখোঁজ রয়েছে বা কিংবা কতজন শিক্ষার্থী এখনও নিখোঁজ সেটি জানতে পেরেছি। কাজেই এখানে মূলত যারা আসছেন তারা মূলত এই অকুস্থল সেটি ঘুরে দেখতেই আসছেন, এবং যেখানে মূলত এতগুলো প্রাণ ঝরে গেল অকালেই, সেই ঝরে যাওয়ার যে ঘটনা যেখানে ঘটেছিল সেই জায়গারই মূলত তারা উৎসুকভাবেই আর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এবং যে ভবনটিতে অবস্থান করছি এটির সামনের অংশেই মূলত সেই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল, এবং তার পিছনের অংশে আমরা অবস্থান করছি। এবং সেই বিধ্বস্ত হওয়ার পরেই এই ভবনটির অন্যান্য যে জানালার গ্লাসগুলো সেগুলো তার প্রতিধ্বনিতে যেভাবে ভেঙে পড়েছিল তারই কিছুটা অবয়ব আমরা পিছন থেকেও দেখতে পাচ্ছি। এবং আজ সকাল থেকেই মূলত উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যই এবং সবাইকেই আসলে এই প্রবেশাধিকারটি নিয়ন্ত্রণ করার জন্যই আজকের এই কলেজ ক্যাম্পাসের সমগ্র যে প্রবেশদ্বার সেগুলোকে বন্ধ করা হয়েছে। এবং কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে 2টি তথ্য জানিয়েছেন। প্রথম তথ্য হচ্ছে যে তদন্ত কমিটি করা হয়েছে তারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন, কাজেই তখনই জানা যাবে আসলে নিখোঁজ শিক্ষার্থী আর কেউ আছেন কিনা, এবং যে বিষয়ে মানুষের খুব বেশি জানার আগ্রহ যে আসলে এখানে মৃতদেহের সংখ্যা কমানো হচ্ছে কিনা, যেটি কিনা বারবারই কলেজ কর্তৃপক্ষ বলছেন যে আসলে কোনো তথ্য লুকানো হচ্ছে না, এবং সেই তথ্যটি নিশ্চয়ই তারা জানাবেন। এর পাশাপাশি আজই কিন্তু এই কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেটি 24 তারিখের পরে আবার খুলবে। এবং যেই তথ্যটি জানার পরেই মূলত আমরা দেখেছি যে এখানে যে কলেজ হোস্টেল রয়েছে সেই হোস্টেলের শিক্ষার্থীরা তারা বাড়ির উদ্দেশ্যে তারা এই হোস্টেল ত্যাগ করেছেন। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথাও বলে দেখেছি, ইতিমধ্যেই 80% শিক্ষার্থী তারা তলপিতল বা গুছিয়ে তারা নিজস্ব গন্তব্য সেখানে পৌঁছেছেন। তারা ছুটি শেষ হওয়ার পরে আবারও তারা ক্যাম্পাসে ফিরবেন যখন কর্তৃপক্ষ আসতে বলবেন ঠিক তখনই। এবং এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থীরা তারা কলেজের আইডি কার্ড ঝুলিয়ে তারা আজকেও এসেছেন। তাদের সেই প্রিয়জন কিংবা সারথি কিংবা বন্ধু, সেই স্বজনদেরকে হারানোর যে বেদনা সেটিকে তারা সেখানে এসে উপলব্ধি করার চেষ্টা করছেন। এবং সেই দুঃখ আসলে যদিও 3 দিন আগের ঘটনা, কিন্তু এখানে এসে তারা সেই স্মৃতিটুকু রোমন্থন করার চেষ্টা করছেন। তাদের প্রিয় যে শিক্ষাঙ্গন সেখানে এসে সেই হারানোর গল্পটাকে আবারও রোমন্থন করছেন। যদিও এখানে আমি বারবার যেটি বলছি, পরিবারসহ ঘুরতে আসা মানুষের সংখ্যাই বেশি, এবং নিখোঁজ শিক্ষার্থীর সংখ্যা যে প্রশ্ন করলেন সেটির কোনো আসলে তৎপরতা কিংবা এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে সেরকম অভিভাবকের সংখ্যা আমরা এখনো পর্যন্ত দেখিনি। ফলার চেষ্টা করবো পরবর্তী বুলেটিনে যুক্ত হয়ে আবারও এখানকার সর্বশেষ তথ্য জানাতে। আপাতত ছিল আমার কাছে সর্বশেষ। বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর আগেই যাবেন ইউএসটিআরের সাথে কথা বলে, আর আমি আমার এসেছেন ইউএস চেম্বার অফ কমার্সের যে ভাইস প্রেসিডেন্ট আছেন, যে প্রাইভেট সেক্টর, তার সাথে কথা বলছে অ্যাম্বাসেডর। এলএনজির জন্য আমরা অনুমোদন করেছি। তৃতীয়ত 2.5 মিলিয়ন বোধ হয় টন গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। প্রশ্ন করছে অবভিয়াস প্রশ্ন, একেবারে এটা দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে। আমি 2টা যুক্তি তো দিলাম, একটা একটু ডাইভার্সিফাই করছি, ওদের ইম্পিউরিটিসটা একটু কম, প্রোটিন কন্টেন্ট একটু বেটার, আমি বলবো না একেবারে খুব বিরাট, তবে বেটার আর কি একটু। আর থার্ড হলো আপনার আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন
আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর আগে গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত। দীর্ঘ ১৫-১৬ বছর ফ্যাসিস্টের ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা প্রচুর মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে এবং এই মামলায় আমি গত ১১টি বছর আদালত পাড়ায় এসেছি, বারবার জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। গত ১ বছর ৫ আগস্টের পর একটি স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে কোর্টে এসেছি। আজকে আমি মনে করছি এই স্বাভাবিক পরিবেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের খোঁজে রাজুককে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি পাঠায়। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে ৫ একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে ৭টি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। অনতিবিলম্বে সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স ২০২৫ বাতিল করতে হবে। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এই অর্ডিন্যান্সকে ফ্যাসিস্ট পুনর্বাসনের নীল নকশা বলে একে বাতিলের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স ২০২৫কে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আর বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল বলেন, সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স ২০২৫ হল ফ্যাসিস্ট পুনর্বাসনের নীল নকশা। এ সময় অনতিবিলম্বে দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যে অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তা সরাসরি সাংবিধানিক ধারার সাথে সাংঘর্ষিক। সংবিধানের সুস্পষ্টভাবে বলে দেয়া আছে বিচারক নিয়োগের প্রক্রিয়া আপনার সাথে কনসালটেশন করে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের আইনজীবীরা ঘরে বসে থাকবে না। এক্সিকিউটিভদের পক্ষ থেকে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে, আমরা আপনার পক্ষে, কিন্তু আপনি আপনার ক্ষমতাকে যদি খর্ব করেন নিজে, তাহলে এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে দিনাজপুর রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রংপুর থেকে যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। সৈয়দপুরের বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৪ জন যাত্রী আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তাৎক্ষণিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, উদ্ধার অভিযান কি শেষ হয়েছে? কয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে? আপনার কাছে কি তথ্য আছে?
ফরহাদ, উদ্ধার অভিযান এখন থেকে প্রায় 30 মিনিট আগে শেষ করেছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং সৈয়দপুর থানার যৌথভাবে। তার আগে আমরা দেখেছি যে এই দুই যে বাস এবং ট্রাকের মুখোমুখি যে সংঘর্ষ, তার ফলে এই বাইপাসে কিন্তু বেশ খানিকটা যানজটের সৃষ্টি হয়, দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায়। এবং যতটুকু আমরা প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে জানতে পেরেছি যে বেলা 2:30টায় দিনাজপুরগামী সোনারতরী নামের একটি গেটলক বাস যাচ্ছিল দিনাজপুরের দিকে, যেটি ওয়াবদা রেলগেট পার হওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ট্রাকটির চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং পুলিশ, সেই সাথে প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে। এবং সৈয়দপুরের যে 100 শয্যা হাসপাতাল আছে, সেই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার তথ্য অনুযায়ী 14 জন তার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো তাদের আপডেট খবর এখন পর্যন্ত আমাদের হাতে নেই, নিশ্চয়ই আমরা সেটি পেলে জানিয়ে দেব। এবং দুর্ঘটনার পরপরই যে মোটামুটি একটি ভালো রকমের যানজট তৈরি হয়, সাথে সাথেই ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং সৈয়দপুর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কার্যক্রম এবং সেই যানজট নিরসন করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যেই র্যাকারে করে যে দুর্ঘটনা কবলিত বাসটি সেটি নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাকটি এখনও রয়ে গেছে, সেটিও হয়তো সেই বাস রেখে আসার পরে র্যাকার এখান থেকে এই দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি সেটি নিয়ে যাবে। যতটুকু জানতে পেরেছি যে এই দুই পরিবহনের অর্থাৎ বাসের ড্রাইভার হেল্পার এবং ট্রাকের ড্রাইভার হেল্পার সবথেকে বেশি আহত হয়েছেন এবং ট্রাকের যে হেল্পার ছিল সেই হেল্পারকে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে তারপরে বের করেছে, তার পায়ে ভালো রকমের আঘাত লেগেছে বলে আমরা জানতে পেরেছি। তো ফরহাদ, এই ছিল আমার কাছে সৈয়দপুরের দুর্ঘটনার সবশেষ অবস্থা। নীলফামারীর সৈয়দপুরের থেকে আমাদেরকে দুর্ঘটনার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুই বাসের চাপে পড়ে আতিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সরবরাহ শাখায় এস ফিডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর 11:15 নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার পরিবার জানায়, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দুইটি বাসের মাঝে চাপা পড়েন তিনি। নাটোরের বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে ভর্তি গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8 জনে। এ ঘটনায় এখনও পলাতক ট্রাক চালক ও হেলপার। পুলিশ জানায়, সকালে তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের 5 জন যাত্রী নিহত হন। গুরুতর আহত 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় তাদেরও। এতে দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক সহ সব আরোহীই নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 নারী। পুলিশ বলছে, ট্রাকটি উল্টো পথে আসার পাশাপাশি বেপরোয়া গতির দুর্ঘটনার কারণ। নিহত 8 জন একে অন্যের আত্মীয়। কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগী দেখতে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলে আসি দেখি যে 5 জন গাড়ির ভিতরেই মারা গেছে। পরে আমরা এলাকার সহযোগিতা লোকজন লাশটা বাই করি। আমরা অবশ্যই দুটাই ওভার স্পিডে ছিল দেখে ঘটনা ঘটছে। দৌলতপুর থানা থেকে যাচ্ছিল বৌমাকে দেখার উদ্দেশ্যে সিরাজগঞ্জে, আসার পথেই এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্তে সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যাইত।
নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনের বাড়ি কুষ্টিয়ায়। দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ বিষয়ে জানাতে দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। নিহতদের মরদেহ পৌঁছেছে কিনা একটু জানাবেন। আপনার কাছে বিস্তারিত কি আছে তথ্য? আমি একটু আগেও কথা বলেছি, এখানে যারা নিহতের স্বজনরা রয়েছেন তারা বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মরদেহটি আসলে এই যে এলাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদোয়া যে এলাকা সেখানে আসবেন এবং এখানে আসার পরে যে তাদের তাদের অপেক্ষায়, তাদের মূলত এই যে মরদেহ, এই মরদেহর অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা এই পরেই আমরা দেখেছি যখন থেকেই যে নাটোরের যে বড়গ্রামে যে এই সড়ক দুর্ঘটনার পরেই কিন্তু এখানে দুপুর থেকে কিন্তু ভিড় করছেন নিহতর স্বজন এবং এলাকাবাসী। তারা এখানে আসছেন, তারা বলছেন যে এইরকম যে একটি ঘটনা, এই যে মর্মান্তিক যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু এর আগে কখনোই তারা দেখেননি এবং এই নিয়ে কিন্তু পুরো এলাকা শোকে আসলে মাতন। আমি দেখেছি, আমি কথা বলেছি এখানকার যারা রয়েছেন, মূলত যেই তারা কিন্তু আসলে যে নিহত জাহিদুল ইসলাম তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু মূলত তার যে ছেলের যে স্ত্রী তাকে দেখতেই কিন্তু সিরাজগঞ্জের উদ্দেশ্যে তিনি সকালে রওনা হন। এরপরেই যে এই যে সড়ক দুর্ঘটনা, এই ঘটনার পর কিন্তু ৮ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। যে ৮ জনের এক কথায় এই বাসের যে মাইক্রোবাসটি, সেই বাসের যে পুরো যে যাত্রী তারা কিন্তু আসলে মারা গেছেন। এরপরে কিন্তু এই এলাকায় এখন ভিড় করছেন যে মানুষ। এরকমটি একটি চিত্র। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ফরহাদ। এনসিপির মাসব্যাপী কর্মসূচির ২৩তম দিনে চাঁদপুরের পর কুমিল্লায় পদযাত্রায় অংশ নিয়েছেন দলটির নেতারা। সেখানে আছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালিদ, পদযাত্রার কি অবস্থা এখন? সবশেষ পরিস্থিতি কি সেখানকার? নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন? ফরহাদ, চাঁদপুর থেকে এনসিপির যে পদযাত্রা শুরু হয়েছে সকালে, সেটি কিন্তু কুমিল্লায় এসে পৌঁছেছে। আমরা কুমিল্লার টমসন ব্রিজ থেকে এই পদযাত্রাটি আজকে তাদের শোকের মিছিল, আসলে শোকের শোভাযাত্রাই বলছেন তারা, এবং তারা কালো পতাকা, কালো কাপড় মাথায় বেঁধেই কিন্তু তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে টমসন ব্রিজ থেকে একটি বিশাল র্যালি সহকারে তারা কান্দির পাড়ের দিকে যাচ্ছে। এখানে মিছিলের নেতৃত্বে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির পাটোয়ারি, সামান্তা ইসলাম সহ তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন মিছিলের অগ্রভাগে। এবং কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা, বিপুল নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। কুমিল্লায় এনসিপির এটি প্রথম বড় ধরনের শোডাউন আজকে, যার কারণে সকাল থেকে আমরা দেখছি যে শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু তোরণ সাঁটানো হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে। যদিও আজকে একটি শোকাবহ তাদের আমেজ রয়েছে র্যালিতে। তারা কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ যে হোটেলটিতে অবস্থান করছিলেন, দুপুরের খাবার খেয়েছেন শহীদ পরিবারের সাথে, এবং সেখানে শহীদ পরিবারের সাথে প্রায় 30টি পরিবার সেখানে অবস্থান করছিলেন। তাদের সাথে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, নাসির পাটোয়ারি সহ নেতৃবৃন্দ। তো তারা ওখানে শহীদ পরিবারের সাথে কথা বলেই একটু আগে তারা কান্দির পাড়ের যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই শোকের র্যালিতে অংশগ্রহণ করেছেন। তো এই র্যালিতে আমরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন উপজেলা থেকেও এসেছে। আমরা জানি যে কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, লাকসাম সহ বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা এই র্যালিতে কান্দির পাড়ে গিয়ে তারা এই শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু করবেন সেখানে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাঁদপুরে তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছে। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। ফেনীতে ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের জনতা। সকাল 10:30টার দিকে পদযাত্রা শুরু হয়।
ট্রাঙ্ক রোড শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। নদী তীরের বাঁধ মেরামতে অনিয়ম বন্ধ সহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এই পদযাত্রার শুরুতে শহরের শহীদ মিনারে জড়ো হন অংশগ্রহণকারীরা। এ সময় টেকসই বাঁধের দাবি জানান বক্তারা। চট্টগ্রামের চকবাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে আলীখা মসজিদ মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। এর আগে সোমবার রাতে এক কর্মীকে পুলিশে ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে চকবাজার এলাকা। পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করে উভয় পক্ষ। দুপুর ১২টায় চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সমাবেশে শিবির নেতারা অভিযোগ করেন ছাত্রদলের একটি অংশ চকবাজার এলাকা দখলে নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান দাবি করেন নেতারা। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা হাবিবা নামের একটি মাছ ধরার ট্রলার এবং এতে থাকা ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে আটকে পড়া জেলেদের উদ্ধার করে নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার নিয়মিত টহলে থাকা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ শহীদ ফরিদ কক্সবাজারের মহেশখালী থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় হাবিবা ট্রলারটিকে খুঁজে পায়। ট্রলারে থাকা ১৮ জন জেলে সংকেত পরিদর্শনের মাধ্যমে সাহায্যের আবেদন জানালে তৎক্ষণাৎ ট্রলারটির কাছে পৌঁছে নৌবাহিনীর শহীদ ফরিদ। প্রাথমিক পর্যায়ে নৌবাহিনীর সদস্যরা জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে ট্রলার সহ ১৮ জেলেকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেওয়া হয়। উদ্ধার হওয়া সব জেলেই এখন সুস্থ আছেন। উদ্ধারকৃত ট্রলারটি ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। বান্দরবানের লামার একটি রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ১২টার দিকে মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্ট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পর্যটকদের নাম আনোয়ার হোসেন, তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। পুলিশ ও স্থানীয়রা জানায় গত ২১ জুলাই ঢাকা থেকে বেড়াতে এসে ডেঞ্জার হিল রিসোর্টে রুম নেন আনোয়ার হোসেন। ২ দিন ধরে সে রিসোর্টে অবস্থান করছিলেন। বুধবার সকালে রিসোর্টের ওয়েটার নাস্তা দিতে এসে রুমে গেলে রুমের দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে আনোয়ার হোসেনকে রুমের দরজার উপরের রেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে সুইসাইড বলে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিশ্চিত করার উপর জোর দেয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তাম্বুলে। এ নিয়ে গত ৫ মাসে ২ দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। তবে বন্দি বিনিময় ছাড়া আর কোনো ফল আসেনি তাদের আলোচনায়। এদিকে বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেও দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ডোনেৎস্ক অঞ্চলে আরও একটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। এ সময় গুড়িয়ে দেয়া হয় 10টি ইউক্রেনীয় যুদ্ধকেন্দ্র এবং 13টি গোলাবারুদের ডিপো। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে গেল একদিনে রাশিয়ার সঙ্গে 176টি সম্মুখ যুদ্ধে সফলভাবে লড়াই করেছে কিয়েভ। আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম 1.47% কমে
$2.1 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে বিশ্ববাজারে টানা 3 দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম। বাণিজ্য ও শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় খবরে প্রভাব পড়েছে তেলের বাজার। বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনায় জ্বালানি তেলের দাম নিয়ে উত্তেজনা দিন দিনই বাড়ছে। বিশেষ করে 1 আগস্টের আগে ট্রাম্পের শুল্ক ঘোষণা ঘিরে উদ্বেগে আছে নিয়োগকারীরা। নারায়ণগঞ্জ বন্দরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত এই মামলায় 18 জন সাক্ষীর মধ্যে 10 জন সাক্ষী গ্রহণ করে। যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। মামলার বিবরণে জানা যায়, 2017 সালে সোনারগাঁওয়ের বারদি এলাকার আমিরুল ইসলাম বাবুর সাথে একই এলাকার সুলতানা আক্তার শান্তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তারা বন্দরে উপজেলার রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। তবে বিয়ের পর থেকেই দুইজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে 2020 সালের 26 ডিসেম্বর রাতে শান্তার শরীরের বিভিন্ন স্থানে পুঁতা দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে স্বামী আমিরুল ইসলাম বাবু। পরে শান্তার লাশ কম্বল দিয়ে মুড়িয়ে গুমের চেষ্টাও করে সে। 29 ডিসেম্বর সকালে শান্তার লাশ উদ্ধার হলে তার বাবা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে ওই দিনই বন্দর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ আসামি বাবুকে গ্রেপ্তার করলে তিনি হত্যার জন্য স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন আক্তার নামে এক তরুণী নিহত হয়েছেন। পাওনা 2000 টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সকালে সদর উপজেলার সুজলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী জানান, তিনি শ্বশুর বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন 2000 টাকা ধার নেন। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে শারমিনের ঝগড়া হয়। এর এক পর্যায়ে শারমিনের ভাই খোকন ধারালো অস্ত্র দিয়ে শারমিনের গলায় আঘাত করেন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শারমিনের। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে অভিযুক্ত খোকন পলাতক রয়েছেন। 59 বছর বয়সী সাইদ খোদা রাহমি বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত ইরানি এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশের ইরানের গ্রুপেই পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য ইরান থেকেই কোচ আনছে। সাইদ 2010 সাল থেকে অদ্যাবধি এএফসির ফুটসাল ইনস্ট্রাক্টর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন 2012 থেকে 2016 সাল পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাইদ। বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তাই এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের জন্য উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল। সেই ট্রায়াল থেকে 53 জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন 14 জন। সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে 5 ম্যাচের সিরিজের 2-0 ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো গতিতে 50-তে উড়ন্ত সূচনা পায় ক্যারিবিয়ানরা। যদিও এরপর আর কেউই সেভাবে দলের স্কোর বাড়াতে পারেননি। 5 উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন আন্দ্রে রাসেল। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে 15 বলে করেছেন 36 রান। শেষ পর্যন্ত স্বাগতিকরা নির্ধারিত 20 ওভারে তুলেছে 172 রান। 3 উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। ব্যাট হাতে 2 অজি ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্কস ব্যর্থ হলেও ভুগতে হয়নি তাদের। জশ ইংলিশ এবং ক্যামেরন গ্রিনের 59 বলে 131 রানে পার্টনারশিপ
28 বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচটা রাঙানো হলো না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেলের। নিজের ঘরের মাঠে সেবাইনা পার্কে ম্যাচ হেরেই বিদায় বলতে হলো তাকে। নিজের শেষ ম্যাচেও অবশ্য দেখা গিয়েছে চিরচেনা আন্দ্রে রাসেলকে। দলের ব্যাটিং ধসের মুখে দাঁড়িয়ে খেলেছেন 15 বলে 36 রানের ঝড়ো ইনিংস। যদিও সেটা ক্যারিবিয়ানদের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না এদিন। সব মিলিয়ে ক্যারিবিয়ানদের হয়ে 1 টেস্ট, 56 ওয়ানডে এবং 85টি টি20 ম্যাচে থামল আন্দ্রে রাসেলের ক্যারিয়ার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।